সরি আরবি, আমি আহানাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করা এখন আমার পক্ষে সম্ভব না। যতই আমি বলি তোমার গায়ের রঙে আমার কিছু যায় আসে না, কিন্তু দিন শেষে এইটাই ম্যাটার করে। সমাজে তোমাকে কটু কথা শোনাবে, তো সাথে আমাকে আর আমার ফ্যামিলির মানুষদের শুনতে হবে। আর তোমার ফ্যামিলির স্ট্যাটাসও আমার সাথে যায় না। মানে তুমি কোনোভাবেই একে অপরের আচ্ছা মানে তুমি আমি কোনোভাবেই একে অপরের হতে পারি না। আমি এখন বুঝতে পারছি তুমি আমার মোহ ছিলে, ভালোবাসা না। তুমি আমি কোনোদিনও এক হব না। ভালো থেকো আরবি। জায়ানের মুখনিসৃত এক একটা নিষ্ঠুর বাক্যগুলো আরাবির হৃৎপিণ্ডটা মনে হয় ঝাঁঝরা করে দিল। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের বা পাশটায়। এত কষ্ট কেন? এটা তো হবারই ছিল, তাই না? ও আগেও বলেছিল শুধুমাত্র জায়ানের মোহ ছিল, যেটা কেটে গেলে জায়ান ওকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ও তো লোকটাকে পছন্দ করে ফেলেছে, ভালো লাগে লোকটাকে ওর ভীষণ। আরাবির অশ্রুধারা চোখ দিয়ে অবিরাম ঝরছে। নিঃশ্বাস নিতে এতটা কষ্ট কেন হচ্ছে? আরাবি বুকের বা পাশটা খামচে ধরল, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমাকে ছেড়ে যাবেন না এভাবে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বিয়েটা ভেঙে দিলে আমি আর আমার বাবা মা সমাজে মুখ দেখাবো কিভাবে? আর তাছাড়া আপনাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি, ভালো লাগে আপনাকে আমার, এমনটা বলবেন না। জায়ান আজ কেমন নিষ্ঠুর হয়ে গেল। একবারও আরাবির ওই মায়াময় কোমল মুখটার দিকেও তাকালো না। শক্ত কণ্ঠে বলে, আমি আমার সিদ্ধান্তে অটল। আমাকে আর ফলো করবে না। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। এই বলে জায়ান পিছনে ঘুরে গেল। তারপর এক পা দুপা করে চলে যেতে লাগলো। আরাবি চিৎকার করে উঠল, কেঁদে কেঁদে জায়ানকে যেতে মানা করছে। কিন্তু জায়ান যেন আজ আরাবির এই করুণ স্বরে ডাক শুনতেই পাচ্ছে না। তার সম্পূর্ণ অগ্রাহ্য করে জায়ান আস্তে আস্তে ধোঁয়ায় মিলিয়ে গেল। আরাবি হাত বাড়িয়েও ধরতে পারল না জায়ানকে। হারিয়ে ফেললো জায়ানকে আরাবি। আরাবি ধপাস করে বসে পড়ল, চিৎকার করে কেঁদে ওঠে, আমাকে ছেড়ে যাবেন না জায়ান, যাবেন না, আমি মরে যাচ্ছি জায়ান, এত বড় কষ্ট আমায় দিবেন না। আরাবির চোখের জলে জায়ানের পরিহিত শার্ট ভিজে যাচ্ছে। আরাবিকে বুকে নিয়ে সোফায় বসেছিল জায়ান। ডক্টর এসে আরাবিকে দেখে গিয়েছিল। আরাবির প্যানিক অ্যাটাক হয়েছিল। ডক্টর দেখে যাওয়ার পর সবাই জায়ান আর আরাবিকে একা অফিস রুমে রেখে চলে গিয়েছিল। জায়ান আরাবিকে খুব যত্নে বুকের মাঝে আগলে নিয়ে ঘুমিয়ে গিয়েছিল। আরাবির ফোপানোর আওয়াজে আরও চোখের জলে শার্ট ভেজা ভেজা অনুভব হওয়ায় জায়ানের ঘুম ছুটে যায়। ঘুমের মধ্যে আরাবিকে এত করুণভাবে ফোপাতে দেখে অস্থির হয়ে ওঠে জায়ান। এভাবে কাঁদছে কেন মেয়েটা? কিসের এত ভয়? জায়ান দেখলো আরাবি জায়ানের বুকের কাছে শার্টটা শক্ত করে খামচে ধরে আছে, যেন জায়ান কোথাও হারিয়ে যাচ্ছে। আর আরাবি জায়ানকে কিছুতেই হারাতে দিবে না। আরাবি কান্নার মাঝে বিড়বিড় করে কিছু বলছে। জায়ান শোনার জন্য কান পাতলো। আমাকে ছেড়ে যাবেন না, আপনি যা বলবেন আমি তাই করব, আমি মরে যাব, আমার কষ্ট হচ্ছে, ফিরে আসুন আমার কাছে, ফিরে আসুন জায়ান। জায়ানের নামটা খুব করুণভাবে উচ্চারণ করলো আরাবি। জায়ানের প্রেমিক হৃদয়ে তার প্রিয়তমা কাঠগোলাপের এহেন রূপ দেখে যেন যন্ত্রণায় থেতলে গেল। আরাবির নরম গালে নরম স্পর্শ করে জায়ান ওকে ডাকতে লাগলো, আরবি, আরবি, আমি কোথাও যাচ্ছি না। চোখ খোলো আরবি। এই তো আমি। দেখো তোমার কত কাছে আমি। তুমি আমার বুকের মাঝে আছো আরবি। এর থেকে নিরাপদ স্থান আর কোথাও পাবে তুমি? তাকাও আমার দিকে। জায়ান আরাবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জায়ানের আদুরে স্পর্শে আর ডাকে আস্তে আস্তে চোখ মেলে তাকায় আরাবি। কিন্তু অসহ্য মাথার যন্ত্রণায় আবারও চোখ বন্ধ করে ফেলে। মাথায় হাত দিয়ে আবারও পিটপিট করে তাকায়। এইবার পূর্ণ দৃষ্টিতে আরাবি জায়ানের দিকে তাকায়। জায়ান ওর এত কাছে, এত নিকটে দেখে আরাবি চোখ জোড়া ছলছল করে ওঠে। কাপা হাতটা বাড়িয়ে জায়ানের খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে হাত ছোঁয়ায় আরাবি। জায়ান আরাবির স্পর্শে চোখ বন্ধ করলো। আরাবি সেই হাতের উপর হাত রাখলো। এই প্রথম আরাবি নিজ স্বেচ্ছায় জায়ানের এত কাছে এসেছে, এভাবে ছুঁয়েছে ওকে। আরাবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ফুপিয়ে উঠল আরাবি। জায়ান থপ করে চোখ খুলল। যত্ন সহকারে আরাবির চোখের জল মুছে দিল। কোমল গলায় পড়ল, কেন কাঁদছো? এইভাবে কেঁদে আমার হৃদয়ে কেন আঘাত দিচ্ছ? তোমার এক একটা অশ্রু ফোঁটা আমার বুকে তীর সৃষ্টি আচ্ছা তোমার এক একটা অশ্রু ফোঁটা আমার বুকে তীব্র ব্যথার সৃষ্টি করছে। এভাবে কেঁদো না মেয়ে, মরণ যন্ত্রণা হয় আমার। আরাবি জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। নিজের কান্না থামানোর চেষ্টা করছে। কিছুটা স্বস্তি পেতেই ভেজা কণ্ঠে বলল, যদি কোনোদিনও লোকজনের কটু কথায় তার যদি তাচ্ছিল্য করে হাসাহাসি করে আমার কারণে আপনাকে নিয়ে, তাহলে কি আমাকে ছেড়ে দিবেন আপনি? এই বিষাক্ত কথাগুলো বলল কিভাবে আরাবি? ভাবতে পারল কিভাবে?
ওর ভালোবাসা কি এতটাই ঠুনকো? সামান্য লোকজনের কথায় ও আরাবিকে ছেড়ে দিবে, যার মধ্যে ওর সম্পূর্ণ অস্তিত্ব বিরাজমান? তাকে কিভাবে ছাড়বে জায়ান? রাগ হলো জায়ানের, চোয়াল শক্ত হয়ে আসলো। আরাবির মাথার পিছনে হাত দিয়ে আরাবির চুল খামচে ধরল। মৃদু ব্যথা পেল আরাবি, তবে শব্দ করল না কোনো প্রকার। জায়ান দাঁতে দাঁত চিপে বলে, সাহস কিভাবে হলো তোর? কিভাবে ভাবতে পারলি তুই এসব? আমাকে ভালোবাসিস না ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে অ্যাটলিস্ট আমার ভালোবাসাকে ঠুনকো মনে করে তাকে অপমান করিস না। আমি একবার না বহুবার বলেছি, আমি তোর গায়ের রং দেখে তোকে ভালোবাসি না। ইউর স্কিন কালার ডাজন্ট ম্যাটার টু মি। এই একটা কথা কেন বুঝিস না? তোর কি দেখে আমি তোকে ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, শুধু এতটুকু জানি আমি তোকে ভালোবাসি, বুঝেছিস? জায়ান ছেড়ে দিল আরাবিকে, তারপর সোফা থেকে উঠে দাঁড়ালো। নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। জায়ানের কেবিনের এক পাশের দেয়াল সম্পূর্ণ কাচের, যেখান থেকে বাইরে সবকিছু দেখা যায়। জায়ান সেখানে গিয়ে দাঁড়ালো। রাগ কন্ট্রোল করতে না পেরে শেষমেশ ধুপধাপ করে একের পর এক ঘুষি সে দেয়ালে দিতে লাগলো। আরাবি হতভম্ব। এতটা রাখতে জায়ানকে এখনো দেখেনি আরাবি। এটা আজই প্রথম। ভয় পেয়ে গেল আরাবি, কিন্তু যখন দেখলো জায়ানের হাত ফেটে রক্ত বের হচ্ছে, দ্রুত ছুটে এলো জায়ানের কাছে। জায়ান আবারও একটা ঘুষি মারতে যাবে, তার আগে আরাবি হুট করে জায়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে। জায়ানের হাতটা সাথে সাথেই থেমে যায়। আরাবি ভাঙা কণ্ঠে বলে, এমন করবেন না, থেমে যান, আপনার হাত থেকে রক্ত ঝরছে। আরাবি আরো শক্ত করে ধরলো জায়ানকে, চোখ বন্ধ করে বলে, আমায় ক্ষমা করে দিন। আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়ে ওসব বলেছি। আর বলবো না, আমি সরি। আপনি একটু শান্ত হন প্লিজ। জায়ান ওর বুকের কাছে থাকা আরাবির মুঠো হাত জোড়া ছাড়িয়ে নিল। এটা করায় চমকে গেল আরাবি। কিছু বলবে তার আগে আরাবির হাত ধরে টেনে ওকে নিজের সামনে নিয়ে আসে। এরপর আরাবিকে ঠেলে ওই কাচের দেয়ালের সাথে ঠেসে ধরে। আরাবির কাঁধের ওড়নার দিকে হাত বাড়াতে আরাবি চোখ খিচে বন্ধ করে নেয়। জায়ান ওড়নাটা সরিয়ে ফেলে, তারপর মুখ গুজে দেয় আরাবির কাঁধে। সেখানে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রাখে। জায়ানের প্রথমবার করা এমন স্পর্শে দিশেহারা হলো আরাবি। থরথরিয়ে কেঁপে উঠল ওর শরীর। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মেয়েটা। জায়ানের কাঁধে হাত রেখে সেখানটা শক্ত হাতে খামচে ধরে। জায়ান যেন পাগল হয়ে যাচ্ছে আরাবির দেহের মেয়েলি সুঘ্রাণে। জোরে নিঃশ্বাস টেনে নিয়ে আবারও ছাড়ল জায়ান। জায়ানের নিঃশ্বাসের উষ্ণতা যেখানটা এসে পড়েছে, আরাবির মনে হলো সেখানটা যেন অসাড় হয়ে গিয়েছে। জায়ান এবার আরাবির কাঁধে কামড় দিল। জায়ানের দন্তাঘাতে ব্যথা পেয়ে আরাবি নিজে জায়ানের আরো কাছে এসে ওকে শক্ত করে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিল জায়ান। স্থানটা লাল হয়ে গিয়েছে, দাঁতের আঘাতের স্থানগুলো ফুলে গিয়েছে। জায়ান এবার সে আঘাতের স্থানে ফটাফট 2-3টা চুমু দিয়ে দিল, তারপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে সরে আসলো। এদিকে যেন প্রথমবার জায়ানের ঠোঁটের স্পর্শে নিজের দেহে অনুভব করতে পেরে যেন আরাবির দুনিয়াদারি ঘুরছে। ভন ভন করছে মাথাটা, গায়ে যেন বিন্দুমাত্র শক্তি নেই। জায়ান যেন সব শুষে নিয়েছে। আরাবি টালমাটাল পায়ে দাঁড়াতে না পেরে পড়ে যেতে নেয়। জায়ান দ্রুত আরাবিকে নিজের সাথে আঁকড়ে ধরে। আরাবির অবস্থা দেখে মুখ টিপে হাসে জায়ান। এইটুকুতে এই অবস্থা মেটার, তাহলে বিয়ের পর কি হবে? তবে এটা করতে চায়নি জায়ান, কিন্তু নিজের রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না, সেই জন্য এটা করেছে। না হলে রাগ উঠলে ওর হুঁশ থাকে না, পরে মেয়েটা অনেক ভয় পেয়ে যাবে। মেয়েটার কাছে আসলে ওর একটুখানি স্পর্শে জায়ান শান্তি পায়, তাই তো শান্তির সন্ধানে এমনটা করেছে। আর তা ম্যাজিকের মতো কাজেও লেগেছে। জায়ান আরাবিকে কোলে তুলে নিল। আরাবি চুপচাপ জায়ানের বুকে মুখ গুজে দিল। জায়ান গিয়ে সোফায় বসলো। আরাবিকে নামালো না কোল থেকে। দুষ্টু হেসে আরাবির কানে কানে বলে, শোল্ডারে চুমো দেওয়াতে এই অবস্থা হয়েছে তোমার। যখন আমি তোমাকে লিপ কিস করবো তখন কি করবে? আরাবির শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে। জায়ানের বুকে কপাল ঠেকিয়ে চুপচাপ বসে আছে ও। কি বলবে ও এখন? লোকটার লাগাম ছাড়া কথাবার্তায় ওর কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। লজ্জায় ওর গাল গরম হয়ে গেছে, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। জায়ান হাসলো, ফের ফিসফিস করে বলল, বিয়ের পর তোমার এই দেহের প্রতিটা ভাঁজে ভাঁজে, প্রতিটা অংশে আমার ভালোবাসার স্পর্শে মাতাল করব তোমায়। খুব করে ভালোবাসবো। তখন তুমি কি করবে কাঠগোলাপ? কোথায় লুকাবে? সেই আমার বক্ষ পিঞ্জরে সেই তোমার স্থান হবে। তোমার লুকানোর একমাত্র নিরাপদ স্থান যে আমি, আর আমার ব্যক্তিগত সবচেয়ে প্রিয় ফুল তুমি। আহানা আমার কাজিন। মায়ের ইচ্ছে ছিল আহানা আর আমার বিয়ে দেয়ার, বাট উই নেভার হ্যাড সাচ এ রিলেশনশিপ। আমি ওকে আমার বোন মানি। ও আমার কাছে ঠিক নূরের মতো। আর আহানা নিজেও আমাকে আর ইফতিকে বড় ভাই মানে।
আরাবি চুপটি করে লেপ্টে আছে জায়ানের কাছে, কিছুই বলছে না। কি আর বলবে, শুধু শুধু ভয় পেয়ে প্যানিক অ্যাটাক হয়ে গেল ওর। একটু আগেই আরাবি জায়ানের কাছে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছে ওর সাথে যে মেয়েটা ছিল সেটাই কি আহানা ছিল। আরাবি ভেবেছিল আয়ান রেগে যাবে, কিন্তু না, জায়ান রাগ করেনি একটুও, বরঞ্চ উপরোক্ত কথাগুলো অনেক নম্র স্বরেই বলেছে। সবটা শুনে যেন আরাবির বুকের ভেতরে থাকা সব ভয় দূর হয়ে গেল। জায়ান আরাবির দিকে তাকালো, ওর এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। আরাবি মুচকি হাসলো। জায়ান এবার প্রশ্ন করলো, আরাবি, সত্যি করে বলো তো, কি এমন হয়েছে যার কারণে তোমার এভাবে প্যানিক অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল? আমি সবটা সত্যি জানতে চাই। তুমি জানো আমি মিথ্যা পছন্দ করি না। আরাবি চট করে উঠে বসলো, ভয়ে ভয়ে তাকালো জায়ানের দিকে। জায়ান তীক্ষ্ণ চোখে আরাবিকে পর্যবেক্ষণ করছে, কিছু একটা হয়েছে। আরাবির চোখ মুখ দেখে জায়ান হয়তো বুঝতে পারছে। জায়ান শান্ত কণ্ঠে বলল, বলো আরাবি, আমার কাছ থেকে কিচ্ছু লুকোবে না। আরাবি লম্বা শ্বাস নিল। সত্যিই তো, জায়ানের থেকে কথা লুকাবে কেন আরাবি? যার সাথে পুরোটা জীবন কাটাতে হবে, তার কাছে মিথ্যে বলবে কেন? আর কেনই বা এত লুকোচুরি খেলবে? এই মানুষটার কাছেই তো ওর সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে হবে। আরাবি মন স্থির করলো, তারপর একে একে সকালের ঘটনাগুলো বলল জায়ানকে। সবটা শুনে জায়ানের দিকে তাকালো আরাবি। জায়ানকে শান্ত চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আরাবি অবাক হলো। কি হলো, লোকটা এত শান্ত কেন? আরাবি শুকনো ঢোক গিলে বলে, আপনি রাগ করেননি? জায়ান বাঁকা হাসলো। আরাবি আরেকটু কাজ ঘেঁষে বসলো। ঘাড় কাত করে আরাবি ঠোঁটের দিকে তাকিয়ে বলে, আমি যদি রেগে থাকি তাহলে আমার ঠোঁটে চুমু খেয়ে আমার রাগটাকে শান্ত করবে। আহ, এত বেশরম কেন এই লোক? এত লাগাম ছাড়া কেন তার কথাবার্তা? আরাবি লজ্জায় মুখ নামিয়ে নিল। জায়ান হাসলো আরাবিকে লজ্জা পেতে দেখে। আরেকটু লজ্জা দিলে কেমন হয়? জায়ান ওর বাম পাশের ভ্রু তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলকে বলল, তোমায় চুমু দিয়েও তো শান্তি পাবো না। আমার চুমু ডোজ নেওয়ার মতো স্ট্যামিনা তোমার শরীরে নেই। সামান্য শোল্ডারে চুমু দেয়ায় কাঁপাকাঁপি করে পড়ে যেতে নিয়েছিলে। ঠোঁটে চুমু খেলে তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আরাবির যেন এইবার মনে হলো মাটি ফাঁকা হোক আর ও ঢুকে যাক সেইখানে। এই লোকটা আর সবার সামনে একদম গভীর হয়ে থাকে। ওর কাছে আসলেই তার মুখে কথার খই ফুটে। এমন কেন লোকটা? কেন বুঝে না তার এহেন কথাবার্তায় আরাবির অনেক লজ্জা লাগে। অবশ্য আরাবি জানে জায়ান এসব কথাবার্তা ইচ্ছে করেই করে। আরাবি পিট পিটিয়ে তাকায় জায়ানের দিকে, গাল ফুলিয়ে বলে, আপনি আমার রীতিমতো ইনসাল্ট করছেন। আরাবি উঠে দাঁড়ালো, জায়ানের থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। লজ্জায় যেন মরে যাচ্ছে। আরাবি কি শুরু করে দিয়েছে এই লোক? আরাবি নাক মুখ কুচকে বলে, আপনি চরম অসভ্য একটা লোক। এত বেশরম কথাবার্তা কেউ কি বলতে পারে? কি করে পারে? জায়ানের যেন পছন্দ হলো না আরাবি জায়ানের কাছ থেকে সরে যাওয়ায়। ও উঠে গিয়ে আরাবির সামনে গিয়ে দাঁড়ালো। আরাবি আবার পেঁচাতে নিবিয়ে তার আগে আরাবির কোমর আঁকড়ে ধরলো জায়ান। হ্যাঁচকা টানে ওকে নিজের কাছে এনে নেশাক্ত কণ্ঠে বলে, পুরুষ মানুষ একজনের কাছে নির্লজ্জ, বেশরম আর অসভ্য হয়, আর সেটা হলো তার বউ। আর আমি এমনিতেই ভীষণ নির্লজ্জ। আর লজ্জা পাবে মেয়েরা, ছেলেরা লজ্জা পায় নাকি? জানতাম না তো। শুনুন তো আপনি। জায়ান আরাবিকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরেছি। এটাকে সরে যাওয়া বলে? ইয়েস, তুমি সরতে বললে আমি আরও তোমার কাছে আসবো। আর যদি কাছে আসতে বলি তখন দূরে দূরে যাবেন? জায়ান মাথা নিচু করে আরাবির কানের কাছে মুখ আনলো। আরাবি শক্ত করে আঁকড়ে ধরল জায়ানের শার্ট, চোখ জোড়া ঠেসে বন্ধ করলো। জায়ান ফিস করে বলে, একবার কাছে আসতে বলেই দেখো না, এতটাই কাছে আসবো যে তুমি নিঃশ্বাস ফেলার জায়গাটুকুও পাবে না। জায়ান আরো কিছু বলবে তার আগে দরজায় শব্দ করলো কেউ। সাথে সাথে ওই পাশ থেকে ইফতির কণ্ঠস্বর ভেসে আসলো, ভাই, আসতে পারি? ভাবির জ্ঞান ফিরেছে? হ্যাঁ, আয়। আরাবি সরে এলো জায়ানের কাছ থেকে। জায়ান বাঁকা হাসলো। ইফতি, আলিফা আর আহানা ভেতরে প্রবেশ করলো। জায়ান এমন ভাব করলো যেন সে কিছুই করেনি। এদিকে আরাবির এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বদমাইশ লোক কি করলো ওর সাথে। এদিকে আলিফা এসে জড়িয়ে ধরলো আরাবিকে। মেয়েটা বোধহয় কেঁদেছে ভীষণ। আলিফা ভাঙা গলায় বলে, এখন কেমন লাগছে তোর? আরাবি আলিফার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, যেমন আলিফাকে শান্ত করার প্রচেষ্টা। আমি ঠিক আছি, চিন্তা করিস না। আলিফা এবার আরাবিকে ছেড়ে দিল। ভয় পাইয়ে দিয়েছিলি পুরো। বলতে বলতে আবারও আলিফার চোখে জল আসে। আরাবি হেসে হাত বাড়িয়ে মুছে দেয়। ইফতি নাক মুখ কুচকে ফেলে তা দেখে বলে, এইবারও তো কান্না থামাও। সেই যে কান্না শুরু করেছো। আলিফা নাক ফোলালো রাগে চোখে ইফতির দিকে তাকিয়ে বলে, তোর সমস্যাটা কি? এখন কি শান্তি মতো কাঁদতেও পারবো না?
আমি কি সেটা না করেছি? বাট কান্না করলেও একটা লিমিট থাকে। কিছুর থেকে কিছু হলেই চোখের পানি নাকের পানি এক করে ফেলো। এইবার যেন আলিফা আরো খেপে গেল, চিবিয়ে চিবিয়ে বলে, আমি নাকের পানি চোখের পানি এক করে ফেলি? বদমাইশ লোক। আমার থেকে আই লাভ ইউ শোনার জন্য যে নিজে ভ্যাবা করেন, তখন আমি আপনাকে ভীষণ ভালোবাসি। জীবনেও আপনাকে সেটা বলবো না। হাসিও না আমার কাছে, হ্যাঁ? সবাই হা করে ওদের দুজনের ঝগড়া দেখছে। ইফতি খুক খুক করে কেসে উঠল, তারপর চোখ রাঙালো আলিফাকে। আলিফাকে এতক্ষণে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সামনে জায়ান দাঁড়ানো, এই কারণে মেয়েটা যেন দ্বিগুণ লজ্জা পেল। আস্তে আস্তে চোরের মতো গিয়ে আরাবির পিছনে লুকিয়ে পড়ল। এদিকে আরাবি আর আহানা হু হা করে হেসে দিল। জায়ানও হালকা হাসলো, তবে আরাবি হাসুজ্জ্বল মুখের দিকে চোখ যেতেই চোখ জোড়া জুড়িয়ে এলো জায়ানের। হৃদয়ে প্রশান্তির ঢেউ বয়ে গেল। মুগ্ধ হয়ে দেখতে থাকলো আরাবির স্নিগ্ধ কোমল মায়া জড়ানো হাসজ্জ্বল মুখ। আহানা এবার নিজেই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। মুচকি হেসে বলে, হ্যালো ভাবি, আমি আহানা, জায়ান ভাইয়ার কাজিন, আই মিন খালাতো বোন। আরাবি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলো, তবে শেষে হাত মেলালো আহানার সাথে, বলল, আমি আরবি মৃধা। তোমার নামটা যেমন সুন্দর, তুমিও দেখতে সুন্দর। কি মিষ্টি দেখতে তুমি। ভাইয়া এই জন্য বোধ হয় তোমাকে দেখে এত পাগল হয়ে গিয়েছে। আরাবি লজ্জা পেল, মৃদু স্বরে বলল, তুমি তো আমার থেকেও বেশি সুন্দর, একদম বিদেশি পুতুল একটা। থ্যাংক ইউ ভাবি। আরাবি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলো, তবে শেষে হাত মেলালো আহানার সাথে, বলল। আরাবি লজ্জা পেল, মৃদুস্বরে বলল। আহানা আরাবিকে জড়িয়ে ধরল। আরাবি প্রথমে ভড়কে গেলেও পরে নিজেকে সামলে নেয়, আহানাকেও জড়িয়ে ধরে। মেয়েটা যেমন দেখতে সুন্দর, ব্যবহারটা তেমন সুন্দর। কিভাবে এক সেকেন্ডে ওর সাথে মিশে গেল। আর এই মেয়েটাকে নিয়ে নাকি আরাবি ভয় পাচ্ছিল। মাথা থেকে এইবার অযথা চিন্তা সব ঝেড়ে ফেলে দিল। আর এসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করবে না আরাবি। এখন সময় এসেছে জীবনটা উপভোগ করার। জায়ানের সাথে সুন্দর একটা জীবন অতিবাহিত করতে চায় আরাবি। ভেবেই মুচকি হাসলো। আরাবি, আলিফার আহানা নিজেদের মাঝে কথা বলায় ব্যস্ত। জায়ান ততক্ষণ টিভি ফুটেজ চেক করে নিয়েছে, ইফতিকেও দেখিয়েছে সেটা। ভিডিও দেখা শেষ হতে জায়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়ে দুটোকে যেন কাল থেকে আর অফিসে না দেখি। আর হ্যাঁ, ওদের স্পেশাল ট্রিটমেন্ট করতে ভুলবি না। আমার আরাবি আজ ওদের কারণে কষ্ট পেয়েছে, এত সহজে পার পেয়ে যাবে? সোফিয়া আন্টির কাছে পাঠিয়ে দিস ওদের, উনি ভালোভাবে খাতির যত্ন করবে মেয়ে দুটার। ইফতি জায়ানের কথা শুনে হেসে বলে, তুমি যেভাবে বলেছো সেইভাবেই হবে ভাই। ইফতির কথা শুনে জায়ান বাঁকা হাসলো। আজ বিয়ে শপিং এ যাবে সবাই। আরাবি, ওর বাবা মা, ফাহিম সবাইকে আসতে বলেছে সাখাওয়াত পরিবার। জিয়াদ সাহেব আর লিপি বেগম আসবেন না জানিয়ে দিয়েছেন। এটা কি হয়? মেয়ের বিয়ে শপিং এ তারা কিভাবে যাবে? ফাহিমও যাবে না বলেছিল, কিন্তু আরাবি ফাহিমকে সাথে নিয়ে যাবে। সাখাওয়াত পরিবারের সাথে এখনো আরাবি মানিয়ে নিতে পারেনি। সম্পূর্ণ অচেনাই ধরতে গেলে তারা। ওখানে একা গেলে অস্বস্তি লাগবে ওর, তাই ফাহিমকেও জোরাজুরি করে রাজি করিয়েছে। এখন তৈরি হয়ে বসে আছে আরাবি। জায়ান নিতে আসতে চেয়েছিল, আরাবি নিজেই মানা করে দিয়েছে ফাহিমের সাথে এসে পড়বে ও। জায়ান রাজি হচ্ছিল না, আরাবি অনেক কষ্টে রাজি করিয়েছে। এদিকে ফাহিম কলেজ থেকে আসতে ঝটপট গোসল করে তৈরি হয়ে নিল। ফাহিম আসতেই ওরা বেরিয়ে পড়ল গন্তব্যে উদ্দেশ্যে। বসুন্ধরা শপিং মলের সামনে বাইক থামালো ফাহিম। ফাহিমের একটু অস্বস্তি লাগছে। ওরা কখনোই এত বড় শপিং মলে শপিং করতে আসেনি। ওদের ইনকাম যেটুকু সেটুকু অনুযায়ী বড়জোর নিউ মার্কেট যায়। বসুন্ধরায় জিনিসপত্রের যেই দাম তা ওদের ধরাছড়া বাহিরে। ফাহিম আরাবির দিকে তাকালো। বোনটা তার রাজকপাল, তবে ফাহিম কখনোই আশা করেনি আরাবিকে বড়লোকের বাড়িতে বিয়ে দিবে। ও চাইতো সামান্য 3 বেলা 2 ভাত আর নিজের সম্মান আর ইজ্জত রক্ষার ক্ষেত্রে পরিধানের 2 কাপড় পেয়েও যেন তার বোন সুখে থাকে। একটা দায়িত্ববান ভালো ছেলের সাথে তার বিয়ে দেওয়া আশা করেছিল ফাহিম, সেই সাথে একটা ভালো পরিবার। আরাবি তো ওর কাছে আর ওর বাবা মায়ের কাছে হুড়পড়ি, কিন্তু সমাজের লোক কি তা মানে? আরাবির গায়ের রঙের কারণে ফাহিম এই আশা কোনোদিনও করেনি। ওর বোন তো ওর কাছে অনেক সুন্দর, কিন্তু বাকিরা তো এই সৌন্দর্য বুঝবে না। কিন্তু উপরওয়ালা ওদের উপর মনে হয় অনেক সন্তুষ্ট, তাই তো এত ভালো পরিবার আর এত ভালো ছেলের কাছে বোনকে বিয়ে দিতে পারছে। সেই সাথে টাকা পয়সারও অভাব নেই, বোনটা তার রাজরানী হয়ে থাকবে। ফাহিম আরাবির হাস্যোজ্জ্বল ওই মুখের দিকে যতবার তাকায় ততবারই বুঝতে পারে এখানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেনি ফাহিম। আরাবির মুখ থেকে যে উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে, এতেই বোঝা যায় বোন তার ভীষণ খুশি এই সম্বন্ধে। এসব ভেবে মুচকি হাসলো ফাহিম। ফাহিম ঘুরে দাঁড়ালো। এখন ভেতরে যেতে হবে।
কিন্তু তার আগেই দূর থেকে ছুটে আসতে থাকা নূরকে দেখে হকচকিয়ে যায়। এই মেয়ে এমন ম্যারাথন রেসের প্রতিযোগীদের মতো দৌড়াচ্ছে কেন? পড়ে গেলে তখন কি হবে? আর এতগুলো মানুষ এখানে, যদি কারোর সাথে ধাক্কা লেগে যায়, যদি কোনো ছেলের সাথে ধাক্কা লাগে, তখন কি হবে? এসব ভেবে ভ্রু কুঁচকে আসে ফাহিমের। এদিকে ফাহিমের কাছে এসে পায়ের গতিতে ব্রেক কষে নূর। থামতেই দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলে ফাহিম তীক্ষ্ণ স্বরে বলে। যেভাবে দৌড়াচ্ছিলেন মনে হচ্ছে পাগলা কুকুর তাড়া করছিল। নূর সোজা হয়ে দাঁড়ালো, এবার ফাহিমের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, বলল, বেআইন সাহেব, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ফাহিম বুকের মধ্যে দুহাত ভাঁজ করে বলে, তাই নাকি? তা আমি ঠিক কিভাবে আপনার অপমান করলাম? ফাহিম তীক্ষ্ণ নজরে তাকালো নূরের দিকে। নূর হকচকিয়ে গেল অমন দৃষ্টিতে। হাজারো সাহস রাখুক মনে, ফাহিম এমন দৃষ্টিতে ওর দিকে তাকালো, ওর সবকিছু গুলিয়ে যায়। তাও নূর সেটা বুঝতে দিল না ফাহিমকে, উল্টো বুক ভেঙচি কেটে বলল, আমি ভাবিকে দেখে দৌড়ে এসেছি। আপনি 1 ডিগ্রি বেশি বোঝেন বেআইন সাহেব। নূর গিয়ে এবার আরাবিকে জড়িয়ে ধরল শক্ত করে। ভাবি, আমি তোমাকে ভীষণ মিস করেছি। আরাবি এতক্ষণ ফাহিম আর নূরের ঝগড়া দেখছিল, বেশ মজাই লাগছিল দেখতে। ওর ভাই যেভাবে কোনো মেয়ের সাথে তর্কে জড়াতে পারে তাই প্রথম দেখলো আরাবি, তাই তো এতটা এক্সাইটেড হয়ে দেখছিল। তারপর হঠাৎ করে নূর এসে এভাবে ধরায় মেয়েটাকে চমকে উঠে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নূরকেও জড়িয়ে ধরলো, মুচকি হেসে বলে, আমিও মিস করেছি। নূর এইবার আরাবিকে ছেড়ে দিল, তারপর গাল ফুলিয়ে বলে, মিথ্যা কথা বলছো তুমি। আরাবি ভরকে যায়, আমতা আমতা করে বলে, মিথ্যে কথা কখন বললাম নূর? এই যে তুমি বললে তুমি আমায় মিস করেছো, যদি মিস করে থাকতে তাহলে আমাকে একটাবার ফোন দিতে, তাই না? আরাবির ঠোঁটের হাসি নিভে আসলো, মুখ ভার করে বলে, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তাই তো ফোন দিতে পারিনি। তবে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, আমি তোমাদের সবার কথা তার থেকে জিজ্ঞেস করেছি। নূর হেসে ফেললো, এবার বলল, আরে ভাবি চিল, মন খারাপ করছো কেন? আমি তো জাস্ট মজা করলাম। তবে দোষ তোমার বরের, বুঝলে? জায়ান ভাই একদিন কথা বলছিল তোমার সাথে, আমি এত করে চাইলাম কথা বলার জন্য তোমার সাথে, কিন্তু সে দিলই না। এর বিচার তুমি করবে, বুঝলে? বকা দিবে ভাইয়াকে। কে কাকে বকা দেবে? গম্ভীর স্বরের আওয়াজে চমকে উঠে আরাবি, পাশে তাকিয়ে দেখে জায়ান দাঁড়ানো ওর সাথে। জায়ান নূরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, কিন্তু সুযোগ বুঝে আরাবির হাত ধরতে দেরি করলো না। জায়ান এমনটা করে চোখ বড় বড় করে তাকালো। আরাবি কি কি করছে? কে লোকটা? নূর, ইফতি আর ভাই সবাই এখানে, আর এই লোক সবার সামনে এভাবে ওর হাত ধরে নিল। ইস, সবাই দেখলে কি ভাববে? লজ্জা পাবে না? জায়ান নূরকে আবারও প্রশ্ন করে, কিরে বললি না কে কাকে বকা দিবে? নূর দাঁত কেলিয়ে হেসে বলে, এখন একদম ভয় পাই না আমি তোমাকে, বুঝলে? আমার সাইড এখন ভারী হয়েছে। ভাবি আমার পক্ষে, আমাকে কিছু বললে ভাবি তোমাকে বকা দিবে, তাই না ভাবি? শেষের কথাটা বলে উত্তরের আশায় থাকালো নূর। আরাবি থতমত খেলো, পরপর মৃদু মাথা দোলালো। জায়ান এবার আরাবির হাতে চাপ দিল। আরাবি তাকালো জায়ানের দিকে। জায়ান বকা হেসে বলে, তুমি আমাকে বকা দেবে? আরাবি দ্রুত মাথা দুলিয়ে জায়ানকে না বুঝালো। জোয়ান মুখ অন্য দিকে ঘুরিয়ে হেসে ফেললো। এই মেয়েটা এত কিউট কেন? ওর এমন বোকা বোকা চাহনি দেখলেই তো জায়ান পাগল হয়ে যায়, বড্ড ডেসপারেট হয়ে পড়েও। তখন খুব করে কাছে পেতে ইচ্ছে করে মেয়েটাকে, তবে এত ডেসপারেট হলে তো হবে না। আর মাত্র কয়েকটা দিন তো ধৈর্য ধরে থাকতেই হবে। ভাবনার মাঝে ফোন বেজে ওঠে জায়ানের। জায়ান রিসিভ করলে ওপাশ থেকে কথাগুলো শুনে বলে, ইয়া মম, উই আর কামিং, উই আর ইন দ্য পার্কিং এরিয়া। হ্যাঁ, আরাবি আর ফাহিমকে এখানেই পেয়েছি। হ্যাঁ, নুরু এখানেই আছে। ফোন কাটতে জায়ান এবার সবার উদ্দেশ্যে বলে, চলো এবার ভেতরে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে। সবাই সম্মতি দিল। একের পর এক শাড়ি লেহেঙ্গা বের করেই যাচ্ছে, ঠিক কোনোটাই ভালো লাগছে না জায়ানের মেজাজ খিটখিটে হয়ে গেছে একদম। তারপরে নিজেকে শান্ত রেখে বলে, শো মি সামথিং বিউটিফুল অ্যান্ড ইউনিক। এইগুলো একটাও ভালো না। ওকে স্যার, জাস্ট 1 মিনিট। এবার এমন দুটো লেহেঙ্গা দেখাবো যে আপনি পছন্দ না করে থাকতেই পারবেন না। জায়ান মাথা দুলালো। দোকানদার দুটো ড্রেস আনলেন, তারপর সেটা খুলে দেখালেন জায়ানকে। একটা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা।
যেটার কারুকাজ জায়ানের পছন্দ হলো না। তারপর অপর ড্রেসটা জায়ান খুলতে বলল। সেটা খুলতে জায়ানের যেন নজর কেড়ে নিল। সাথে একটা পাকিস্তানি রয়্যাল ব্রাইডাল গাউন। এটা কালো খয়েরি রঙের মধ্যে গোল্ডেন জরি সুতো কাজ করা, তার মাঝে হ্যাভি স্টোনের কাজ। এরপর দোপাট্টাও ভীষণ সুন্দর। জায়ানের এক দেখাতে পছন্দ হয়ে গেল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, এটাই ফাইনাল, এটাই নিব আমরা। আরবি, আরবি ডাক শুনে বলে, জি বলুন। যাও এটা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে একটু পরে দেখে আসো। জায়ান গাউনটা নিয়ে আরবিকে ট্রায়াল রুমে নিয়ে গেল, কারণ গাউনটা বেশ ভারী। জায়ান সেটা জায়গা মতো রাখলো। আরবি ভেতরে আসলে জায়ান বলল, একা একা পড়তে পারবে নাকি আমি হেল্প করব? আরবি জায়ানকে ঠেলে বাহির করতে করতে বলে। ইস, শখ কত, দেখি বের হন এখন। জায়ান ট্রায়াল রুমের দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, এখন তো এভাবে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু শীঘ্রই এমন একটা সময় আসবে তখন তুমি চাইলেও আমাকে এভাবে সরাতে পারবে না। আরবি লজ্জা পেলে বলল, উফ, জান তো আপনি শুধু অসভ্য কথাবার্তা বলে, খারাপ লোক একটা। জায়ান হাসতে হাসতে সরে আসলো। আরবি দরজা আটকে এবার ড্রেসটা পরলো, তাও বহু কষ্টে। অনেক যুদ্ধ করার পর অবশেষে পড়তে সক্ষম হলো আরবি। আরবি দেখলো ড্রেসটা পুরো ঠিক আছে। না জানি ওকে কেমন লাগছে দেখতে। একটা আয়না হলে ভালো হতো। তবে আর আয়না দেখতে চাইলো না আরবি। ড্রেসটা যেহেতু জায়ানের পছন্দ হয়েছে তো এটাই পরবে আরবি। জামাটা ঠিকই আছে ওর সাইজ অনুযায়ী। আবারও যুদ্ধ করে খুললো জামাটা, নিজেকে ঠিকঠাক করে দরজা খুললো। আরবি দেখে জায়ান প্রশ্ন করলো, ড্রেসটা ঠিক আছে? হুম। বেশি হেভি? তুমি চাইলে আরো কিছু দেখতে পারি আমরা? কত কিছুই তো দেখলাম, এটাই সবচেয়ে সুন্দর, এটাই ঠিক আছে। জায়ান আবারও ড্রেসটা নিয়ে চলে আসলো। তারপর দোকানদারকে বললো এটা প্যাক করে দিতে। এবার হলুদ আর বৌভাতের ড্রেস সিলেক্ট করলো। সেটা করতে বেশি সময় লাগলো না। হলুদ রঙের লেহেঙ্গা, হলুদ রঙের মাঝে জরি সুতার কাজ করা আর মিরর ওয়ার্ক করা, সেই সাথে স্টোন ওয়ার্ক তো আছেই। বৌভাতের লেহেঙ্গাটা নিল ফুল ব্ল্যাক জরি সুতোর কারুকাজ, এর মধ্যে গোল্ডেন স্টোন বসানো। সবগুলো ড্রেসই নজর কাড়া। জায়ানও ম্যাচিং সব শেরওয়ানি নিল আরবি ড্রেসের সাথে মিলিয়ে। এরপর জুয়েলারি সব গেল তারা। সবগুলো অ্যাকশনের জন্য সিলেক্ট করা ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি কেনা হলো। মূলত আরবির A to Z যা যা কেনা হয়েছে সব জায়ান নিজে পছন্দ করে কিনে। আরবির খুব ভালো লাগছে এইভাবে জায়ানের সাথে সময় কাটাতে। লোকটা কি পাগলামি না করছে? এই তো বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এরপরে দুইজন সারা জীবনের জন্য এক হয়ে যাবে ওর। এসব ভাবলেই আরবির ধুকপুকানি যেন বেড়ে যায় দ্বিগুণ ভাবে। দেখতে দেখতে সপ্তাহখানিক কেটে গেল। আজ আরবি ও জায়ানের গায়ে হলুদ। আরবিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আলিফা খুব সুন্দরভাবে সাজাতে পারে, ওই সাজিয়ে দিয়েছে আরবিকে। অবশ্য জায়ান আগেই বলে দিয়েছে কোনো রকম ভারী মেকআপ করা যাবে না। সেই হিসেবে আলিফা যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করেছে আরবিকে। হলুদ লেহেঙ্গা গায়ে জড়ানো, হালকা সাজ, চুলগুলো কার্ল করে কাঁধের দুপাশ দিয়ে সামনে এনে রাখা হয়েছে। সম্পূর্ণ কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে মেয়েটাকে, তাও আবার কাঠগোলাপ ফুল। জায়ান নিজে অর্ডার করে বানিয়ে এনেছে এটা। হাত ভর্তি চুড়ি, সাথে 2 হাতে কাঠগোলাপের ব্রেসলেট। মেয়েটাকে পুরো ফুলের রানী লাগছে। আলিফা গালে হাত দিয়ে বলে, ইয়ার তোকে যা লাগছে না, আমি ফিদা হয়ে যাচ্ছি। জায়ান ভাইয়া দেখলে তো পাগল হয়ে যাবে। আরবি লজ্জা মিশ্রিত হাসি দিল, বলল, তোকেও কি কম সুন্দর লাগছে? ইফতি ভাইয়া তো সবার সামনেই না তোকে জড়িয়ে ধরে দেয়, তখন দেখবো নে আমি। আলিফা আরবির কথা শুনে মুখ ফুলিয়ে বলে, ওই হাদারাম তাও আবার সবার সামনে জড়িয়ে ধরবে। আর আমার চাইতেও তার লজ্জা বেশি। আমি ওসব লজ্জা টজ্জা অত পাই না। আরবি 2 কোমরে হাত দিয়ে বলে, এই কথা যদি আমি আমার দেবরকে না বলেছি, ইফতি ভাইয়া লজ্জা পায়? তুই লজ্জা পাস না তাই না? আজই এটা হাতে নাতে প্রমাণ হবে। আরবি ফোনটা বিছানা থেকে হাতে নিল। অমনি আলিফা তেড়ে এসে আরবির হাত ধরল। আরবি ভ্রু কুচকে ফেললো, বলল, হাত ধরলি কেন? ছাড়, ইফতি ভাইয়াকে ফোন করবো আমি। আহা ছাড়ো না মেরি মা, আমার ভুল হয়েছে। এগুলো সে জানলে সবার সামনেই আমাকে আস্ত গিলে ফেলবে। আরবি খিলখিল করে হেসে উঠল। আলিফা মুখ ফুলিয়ে রাখলো। এর মধ্যেই আরবির ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই আরবি মুচকি হাসলো। তা দেখে আলিফা বলে, জায়ান ভাইয়া ফোন করেছে তাই না? থেমে আবারও বলে, উফ, এতদিন স্যার স্যার বলে এসেছি, এখন ভাইয়া ডাকার সময় কনফিউজড হয়ে যাই। আরবি
হেসে ফেলল আলিফার কথায়। এদিকে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আলিফা বলল, ফোনটা ধরলি না কেন? আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। ফাহিম ভাইয়া কিন্তু ডাকলো বলে কমিউনিটি সেন্টারেও যেতে হবে, তাই না? আরাবি মাথা দুলালো। আলিফা চলে যেতেই আরাবি ফোনটা রিসিভ করে বিছানায় আরাম করে বসলো। মিহিসরে সালাম জ্বালানো। সালামের জবাব দিল জায়ান। তারপর জায়ানের ব্যাকুল কণ্ঠে ডাক ভেসে আসলো। কাঠগোলাপ। উষ্ণ এত অনুভূতি জড়ানো কেন ডাকটা? যতবার জায়ান তাকে এই নামে সম্বোধন করে আরাবির বুক কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আরাবি জোরে জোরে শ্বাস নিয়ে ধীর আওয়াজে বলে, জি বলুন। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে দেখার জন্য। একবার ভিডিও কল দিই, একটুখানি দেখবো। আরাবি মাথা নিচু করে মুচকি হাসে। জায়ান, এতটা ডেসপারেট হলে তো হবে না জনাব সাখাওয়াত সাহেব। এই তো আর একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। বাঁকা হাসলো আরাবির কথায়। তো এখন যদি আমি ধৈর্য ধরি, তাহলে আমাকে কি স্পেশাল মিষ্টিটা খাওয়াবে? আরাবি বুঝলো না, জিজ্ঞাসা করলো, স্পেশাল মিষ্টি মানে? হ্যাঁ, তোমার ওই তা পৃথিবীর সব মিষ্টির কাছে ফিকে আরাবি। আরাবি লজ্জায় ওর মুখশ্রী গরম হয়ে গেল। থেমে থেমে বলে, আবারও এসব কথাবার্তা বলছেন? আর তাছাড়া আপনি কিভাবে জানেন যে আমার ঠোঁট মিষ্টি? আমি জানি, আর সেম জিনিসটা তোমার ক্ষেত্রেও হবে। আমার ঠোঁটে চুমু খেলে তোমারও মিষ্টি মনে হবে। ওয়ানা ট্রাই? জি না, আমার লাগবে না। আর আপনি এসব অশুভ কথাবার্তা বন্ধ করুন। আপনার লজ্জা নেই ঠিক আছে, বাট আমার তো লজ্জা আছে। আরাবি ঠাস করে ফোনটা কেটে দিল। শ্বাস আটকে বসে রইল কতক্ষণ। এই লোক এমন সব ভয়ঙ্কর কথা বলে। আরাবির নিজেকে সামলাতে নিতেই সময় লেগে যায় বহুক্ষণ। এ কোন লোকের পাল্লায় পড়ল? বসে বসে জায়ানের কথায় ভাবতে লাগলো আরাবি। তার কিছুক্ষণ পরই ফাহিমের কণ্ঠ শুনতে পাওয়া গেল। আরাবিকে ডাকছে। এর মাঝে আলিফ আসল এসে তাড়া দিতে লাগলো। চল চল, এখনই বেরোতে হবে, ফাহিম ভাই ডাকছে। আলিফা আরাবিকে নিয়ে বাহিরে আসলো। ফাহিম আরাবির থেকে চোখ যেন সরাতে পারছে না। ফাহিম আরাবির কাছে এসে ওর কপালে চুমু দিল। আরাবি মুচকি হাসলো। আরাবির দুগালে হাত রেখে ফাহিম বলে, একদম রানীর মতো লাগছে, অনেক সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ ভাইয়া। জিহাদ সাহেব আর লিপি বেগমও প্রশংসা করলেন আরাবির। তাদের চোখ ভরে আসছিল বারবার, তাও নিজেদের সামলে নিচ্ছিলেন, কারণ ফাহিম বারবার মানা করে দিয়েছে তাদের কাঁদতে। কারণ তারা যদি কান্না করে আরাবিও কেঁদে ভাসিয়ে ফেলবে। পরে এই তো সাজগোজ সব নষ্ট হয়ে যাবে মেয়েটার। আজ আরাবি জীবনে স্পেশাল একটা দিন, আর মেয়েটা যেন কান্না না করে। এই গায়ে হলুদের দিনই তো শেষবার পরিবারের সাথে একটু আনন্দ করে নেয়। আগামীকাল তো মেয়েটা চলেই যাবে, তখন তো আর কান্না না করে কেউ থাকতে পারবে না। তাই আজকের দিনটাতে কাঁদতে বারণ করে দিয়েছে ফাহিম। তবে তাদের কান্না করতে মনটা মানতে পারছে না। কিন্তু কিছু কিছু সত্য যে আমাদের না চাইতেও মেনে নিতে হয়। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল সবার অগোচরে। তারপর সবাইকে বলল নিচে নামতে। ফাহিম ট্যাক্সি ভাড়া করেছে, গাড়িওয়ালারা নিচে অপেক্ষা করছে, তাই সবাইকে নিয়ে নিচে আসলো। এরপর এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। পেছনে আরাবি, আলিফা, লিপি বেগম বসেছেন। সামনে ড্রাইভারের সাথে জিহাদ সাহেব বসেছেন। আর ফাহিম ওর বাইকে করে যাবে। গাড়ি স্টার্ট দিতেই ফাহিম গিয়ে এইবার নিজের বাইকে উঠে বসলো। রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি এসে থামলো। একে একে সবাই বের হয়ে আসলো গাড়ি থেকে। এর মাঝে জায়ান ডেসপারেট হয়ে শখানেক মেসেজ করে ফেলেছে আরাবিকে। আরাবি বলছে তারা আসছে, কিন্তু এই লোকের সেই ধৈর্য কি আছে? কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো তারা। আরাবি আর আলিফা ভেতরে প্রবেশ করলো না। শুধু আরাবি আসতেই ওর কিছু কাজিনরা এসে ওকে ঘিরে ধরলো। একটা দোপাট্টা এনে চার কোনায় চারজন দাঁড়িয়ে আরাবির মাথার উপর ধরলো। আলিফা আরাবিকে ধরে রেখেছেন। লেহেঙ্গাটা ভারী হয়, হাঁটতে বেগ পেত হচ্ছে মেয়েটার, তাই আলিফা ওকে সাহায্য করছে। এদিকে সবাই বলছে কনে এসে পড়েছে। সাউন্ড বক্সে গান বাজছে, তুমকো পায়া হে তো জैसे খোয়া হুঁ। গানের তালে তালে আরাবি এগিয়ে যাচ্ছে, আর যতবার এগোচ্ছে ততবার যেন জায়ানের বুকের বাপাসটায় মিষ্টি একটা ব্যথা অনুভব করছে। মেয়েটা এত সুন্দর কেন? জায়ান যেন চোখ সরাতেই পারছে না। কাঠগোলাপ ফুলগুলো বানানোর পর যখন দেখে জায়ান, তখন এই ফুলে গায়ে জড়ানো আরাবিকে কল্পনা করে যতটা না সুন্দর লাগছিল, বাস্তবে যেন তার থেকে হাজারো গুণ বেশি সুন্দর লাগছে। স্টেজের সামনে আসতেই জায়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দিল আরাবির দিকে।
আরাবি লাজুক এসে জায়ানের হাত আঁকড়ে ধরল। স্টেজে আরাবিকে ধরে সাবধানে উঠালো জায়ান, তারপর ওকে সোফায় নিয়ে বসালো। সুযোগটা বুঝে আরাবির কানের কাছে এসে বলল, I can comfortably say that you are the loveliest woman on this earth. You are the most beautiful person I have ever seen. With such a beauty, you make the moon, the sun, the stars minor to me because your sparkle is the brightest. জায়ান মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসলো আরাবি। এদিকে আলিফা চিল্লিয়ে বলল, আরে জায়েন ভাইয়া কি এমন ফিসফিস করে বলছেন আরবির কানে কানে যে ও এমন লজ্জা পাচ্ছে? জায়ান হেসে সরে দাঁড়ালো, তারপর গিয়ে আরাবির পাশে বসলো। আরাবি আর চোখে জায়ানের দিকে তাকাচ্ছে। জায়ান পরেছে সবুজ রঙের একটা শেরওয়ানি সাদা পাজামার সাথে। চুলগুলো আজ বোধহয় জেল দিয়ে সেট করেছে, দাড়িগুলো আজ সুন্দরভাবে ট্রিম করা। লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে। আরাবি জায়ানের দিকে একবার তাকালে যেন আর নজর সরাতে পারে না। এত নজর কাড়া সুদর্শন পুরুষটা আজ বাদে তার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, এটা যেন এখনো বিশ্বাস হয় না আরাবির। সত্যি কি জায়ানের মতো একটা মানুষ কেমন ভাগ্য করে পেয়ে গেল আরাবি? এতটা সহজে তাকে আপন করে পেতে যাচ্ছে। আরাবি এক দৃষ্টিতে জায়ানের দিকে তাকিয়ে রইল, কিন্তু ওকে চমক দিয়ে জায়ান বলে উঠল, আমি জানি আমি অনেক সুদর্শন, তবে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে না? আরাবি থতমত খেয়ে গেল, তবে এইবার খানিকটা রেগে গিয়ে বলে, আমি তাকালেই নজর লেগে যাবে তাই না? আর আপনি যখন তাকিয়ে থাকেন তখন, আর অন্য মেয়েরা যখন আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে সেই বেলা অনেক ভালো লাগে তাই না? আরাবি মুখ ঘুরিয়ে বসে রইল। জায়ান মুচকি হাসলো। এবার সবার অগোচরে একটা হাত দিয়ে আরাবির কোমর চেপে ধরলো। চোখ বড় বড় করে তাকালো আরাবি জায়ানের দিকে। জায়ান বলে, আমি তো মজা করছিলাম, আমি তো চাই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমরা দিন রাত 24 ঘন্টা একে অপরকে মন ভরে দেখবো। কি ব্যাপারটা দারুণ হয় না? আরাবি জায়ানের হাতটা সরানোর চেষ্টা করতে করতে বলে, একদম না। আনরোম্যান্টিক একটা মেয়ে, কাল আসোই না আমার কাছে, রোমান্সের A to Z সব হাতে কলমে শিখিয়ে দেবো। আরাবি ক্লান্ত হয়ে বসে রইল। এ লোকের সাথে জীবনেও পারবে না। আর জায়ান সে তো ব্যস্ত হয়ে রইল তার প্রিয়তমাকে জ্বালাতন করতে। তবে আরাবির ভালোই লাগে জায়ানের এমন দুষ্টুমি। ওপরে ওপরে যতই রাগ দেখাক না কেন, আরাবি আরো বেশি করে চায় জায়ান আরাবির সাথে এমন করেই থাকুক, এইভাবেই থেকে উত্ত্যক্ত করুক। জায়ানের এই খুনসুটিগুলো আরাবি ভীষণ উপভোগ করে। এভাবে খুনসুটির মধ্যে দিয়ে জায়ান আরাবির হলুদ সন্ধ্যা শেষ হলো। জায়ান আরাবির ফটো সেশন চললো। সবাই হলুদ ছোঁয়ালো দুজনকে, নাচ গান করলো। আরাবির হাতে মেহেদিও পরানো হলো। বেশ সুন্দরভাবে সবটা শেষ হলো। আহানা, এখনো সময় আছে। তুই চাইলে আমরা আরাবিকে সরিয়ে ফেলবো। তোর আর জায়ানের বিয়ে হবে কাল, একবার রাজি হয়ে যা। সুহানা সাখওয়াত আহানাকে বোঝার চেষ্টা করছেন। আহানা অবিশ্বাস্য নজরে তাকালো সুহানার দিকে, বলল, এইসব তুমি কি বলছো খালামণি? এসব কিভাবে হয়? আমি জায়ান ভাইয়াকে ছোটবেলা থেকে নিজের বড় ভাই মানি। ইনফ্যাক্ট সে আমার বড় ভাই, তাকে আমি কিভাবে বিয়ে করব? এসব তো ভাবাও পাপ। সুহানা সাখওয়াত ভেতরে ভেতরে বেজায় রাগে ফুঁসছেন। মন তো তার চাচ্ছে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর মেরে দিতে। তারপরেও কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বললেন, ভাই ঠিক আছে, কিন্তু আপন তো আর না, তাই না? তাহলে কাজিনদের মধ্যে বিয়ে হয়, এটা পাপ না। আহানা এবার দাঁড়িয়ে গেল, রাগান্বিত স্বরে বলে, এসব কথা বন্ধ করো খালামণি। আমার আর জায়ান ভাইয়ার মাঝে এসব কোনো সম্পর্ক হওয়া কোনোদিন সম্ভব না। আর জায়ান ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। এসব জানতে পারলে ভাইয়া অনেক রাগ করবে তোমার উপর। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো খালামণি, না হলে ভবিষ্যতে ভালো হবে না। আর আমি বিয়েটা এনজয় করতে এসেছি, আমাকে এনজয় করতে দাও প্লিজ। এসব ফালতু কথা বলে আমার মন মেজাজ খারাপ করবে না, নাহলে আমি আজই চলে যাব এখান থেকে। কথাগুলো শেষ করে হনহন করে বেরিয়ে গেল আহানা। সুহানা সাখওয়াত দাঁতে দাঁত চেপে বসে রইলেন। তারপর ফোন করলেন আহানার বাবাকে। ফোন রিসিভ হতেই বলেন, আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না শামীম ভাই, উল্টো আমাকে কতগুলো জ্ঞান বিতরণ করে চলে গেল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, নিজের পরাজয় মেনে নিয়ে বলেন, সোহানা, আমাদের উচিত এখানে থেমে যাওয়া। আমার মেয়ে যেহেতু রাজি না,
আমি আহানাকে আর জোর করব না। আমার মেয়ের মতের বিরুদ্ধে আর কিছুই করব না। তাছাড়া আমাদের উচিত এসব পাপ ছেড়ে দেওয়া। আর কতদিন এভাবে চলবে সুহানা? আমার কেমন যেন ভয় করে ইদানিং। মনে হয় খুব শীঘ্রই আমাদের এইসব ঘৃণিত কাজ সবার সামনে এসে পড়বে, তাও খুব বাজেভাবে। তুমি সাথীকে। শামীমকে আর বলতে দিল না সুহানা, চেঁচিয়ে উঠল, চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না। এত সাধু সন্ন্যাসী হলে এক আনাও কপালে জুটবে না। আমার চাই না টাকা পয়সা সুহানা, তুমি সব দখল করে নাও পারলে, কিন্তু আমাকে আর এসবে জড়াবে না। আমি চাই না আমার মেয়ে আমাকে ঘৃণার নজরে দেখুক। শুধু তোমায় এতটুকু বলবো, সময় আছে, ভালো হয়ে যাও, এসব বন্ধ করে দাও। আই ডোন্ট নিড এনি সাজেশন ফ্রম ইউ। এই বলে সুহানা ফোন কেটে দিল। দাঁতে দাঁত চেপে বসে পড়ল বিছানায়। কিছুই হচ্ছে না ওর প্ল্যান মোতাবেক। শেষমেশ কি ওই মেয়েটা জায়ানের বউ হবে? হুঙ্কার করে উঠল সুহানা। না, এটা হবে না। আমি ওই কালী মেয়েটাকে কিছুতেই মানতে পারবো না। ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই জায়ানের বউ হবার। আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরে যেতে পারে না। আমার এত বছরের কষ্ট এভাবে বিসর্জন হতে পারে না। রাগে ফুসফুস করতে লাগলো সুহানা। সে নিজের মন মতো চিল্লাচ্ছে, কারণ রাত 3টা বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই। আহানাও ঘুমাতে যাচ্ছিল। ঘণ্টাখানেক আগে কমিউনিটি সেন্টার থেকে ফিরেছে তারা। আহানা ঘুমাতে যাবে তখন সুহানা আহানাকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে। তিনি তো মনে করেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, এমনটা না। নূর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল পানি আনার জন্য। তখনও খেয়াল করে আহানাকে ডেকে সুহানা নিজের সাথে নিয়ে যাচ্ছে। তাই নূর ওদের পিছু পিছু যায় আর সম্পূর্ণ ঘটনা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে। দরজা অবশ্য আটকানো ছিল, তাই আবছা শুনেছে নূর। তবে আহানা যখন দরজা খুলে চলে যায় তখন আর সুহানা দরজা আটকায়নি। এতে সুবিধা হয় নূরের। দরজা খোলা পেয়ে ঝটপট ভিডিও করে নেয় সুহানা আর শামীমের কথাবার্তা। তারপর দ্রুত নিজের রুমে চলে আসে। যথেষ্ট প্রমাণ এখন হাতে পেয়ে গিয়েছে নূর। এখন অপেক্ষা সঠিক সময়ের। জায়ানের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলে জায়ানকে এসব ব্যাপারে সব জানাবে নূর। আর দেরি করবে না। আর আরাবির খেয়াল রাখতে হবে মেয়েটা না ক্ষতি করে দেয়। তাই ভাবলো কিছু গার্ড আগামীকাল আরাবিকে দেখে রাখার জন্য পাঠিয়ে দিবে। মনে মনে এসব প্ল্যান করে ঘুমাতে যায় নূর। তার আগে ভিডিওটা ল্যাপটপ ওর এক্সট্রা একটা ফোন আছে, সেখানেও সেন্ড করে রেখে দিল। এত অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত সময়টা এসেই পড়ল। আজ জায়ান আর আরাবির জীবনের সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ দিন। আর ওরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে, বাধা পড়বে পবিত্র বন্ধনে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরাবি। আজ পার্লারে এসেছে। আরাবি বলেছিল আলিফাকে সাজিয়ে দিতে, কিন্তু আলিফা মানা করে দিয়েছে। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা দিন, যদি কোনো কিছু গড়বড় হয়ে যায়। তাই আলিফা আরাবিকে পার্লারে নিয়ে এসেছে। সাজ সম্পূর্ণ হয়েছে। আরাবি আয়নায় নিজেকে দেখছে। আচ্ছা, বধূ সাজলে কি সবাইকে এত সুন্দর লাগে? আজ যেন নিজেই নিজেকে চিনতে পারছে না আরাবি। জায়ানের দেওয়া রয়্যাল ব্রাইডাল পাকিস্তানি গাউনটা এত সুন্দর। আলিফার সাজ সম্পূর্ণ হয়েছে। ও আরাবির সামনে এসে হাঁ করে তাকিয়ে রইল। আরাবি এসে আলিফার হাঁ করে মুখটা বন্ধ করে দিল। আলিফা ঢোক গিলে বলে, ইয়ার কি সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক তোর গায়ে, মাশাআল্লাহ। আলিফা চোখের কোণ থেকে একটুখানি কাজল নিয়ে আরাবির কানের পেছনে লাগিয়ে দিল। আরাবি মুচকি হাসলো। তারপর নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে আলিফাকেও লাগিয়ে দিল। বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে আমার দেবরানীজি। আলিফা হেসে দিল আরাবির দেবরানী সম্বোধনে। তারপর হাত ঘড়িটা দেখে বলে, চল এখন যাওয়া যাক। জায়ান ভাইদেরও আসার সময় হয়ে যাচ্ছে। তারা পৌঁছানোর আগে আমাদের কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। তোর বিয়ের গেট ধরতে হবে না? আরাবি সম্মতি দিল। তারপর ওরা বেরিয়ে আসলো পার্লার থেকে। বাইরে আসতেই আরাবি 4জন দেহরক্ষী দেখে চিন্তিত স্বরে বলে, নূর হঠাৎ করে এই গার্ডদের আমাদের সাথে পাঠালো কেন বুঝলাম না। আমাকে শুধু সকালে ফোন করে জানালো ও বাড়িতে 4জন গার্ড পাঠাচ্ছে, কিন্তু কেন পাঠাচ্ছে সেটা তো বলেনি। চিন্তা হচ্ছে আমার, ভয় লাগছে কেমন যেন। আলিফা আরাবির কাঁধে হাত দিয়ে ভরসা দিল। বলল, চিন্তা করিস না, হয়তো ভাইকে বলেছে গার্ড পাঠাতে। তার এত সুন্দরী একটা বউ যদি কেউ তুলে নিয়ে যায়, এই ভয়ে হয়তো। আর বিয়ের দিন একটা নার্ভাসনেস ফিল হয়, এটা স্বাভাবিক। ভয় পাস না তো, জাস্ট টেক আ ডিপ ব্রেথ আরাবি অ্যান্ড রিল্যাক্স। আরাবি জোরে জোরে শ্বাস নিল। আলিফা তা দেখে বলে, নাও ফিলিং বেটার? ইয়া। আরাবি আর আলিফা এবার গাড়িতে উঠে বসলো। আরাবি আলিফার হাত শক্ত করে চেপে ধরেছে। ভীষণ নার্ভাস লাগছে, দুরু দুরু কাঁপছে বুক। হাত পাগুলোর কম্পন অনুভব হচ্ছে। এ যেন অন্যরকম এক অনুভূতি, সাথে কান্নাও পাচ্ছে ভীষণ।
তাও নিজের কান্নাটুকু দমিয়ে রেখেছে বহু কষ্টে। ভালোভাবে কমিউনিটি সেন্টারে পৌঁছাতেই আরাবিকে নিয়ে একটা রুমে চলে আসলো আলিফা। তার কিছুক্ষণ পর লিপি বেগম আসলেন, হাতে খাবারের প্লেট। এসেই মেয়ের পাশে বসলেন। লিপি বেগমের চোখ মুখ ফুলে আছে, বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। আরাবি ঠোঁট চেপে বসে রইল। লিপি বেগম নিজ হাতে খাবার মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন আরাবিকে। খাইয়ে দেওয়া শেষ হতেই লিপি বেগম উঠে যাবেন, তার আগে আরাবি তার হাত ধরে ফেললো, করুণ স্বরে ডেকে উঠল। আম্মু, লিপি বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। একটা মাত্র মেয়ে তার, আজ পরের বাড়ি দিয়ে দিবেন। লিপি বেগম জড়িয়ে ধরলেন আরাবিকে। আরাবিও ডুকরে কেঁদে উঠল, কেঁদে কেঁদে বলছে, আম্মু আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না আম্মু। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন লাগছে আম্মু? আমি তোমাদের ছেড়ে যাব না। লিপি বেগমের কান্নার মাত্রা যেন আরো বাড়ল মেয়ের এই কথা শুনে। আলিফা হতভম্ব, ওর নিজেরও খারাপ লাগছে, কিন্তু এটা কি কান্নার সময়? এই মেয়েটা করছেটা কি? আলিফা দ্রুত গিয়ে আরাবি আর লিপি বেগমকে সামলালো, ওদের দুজনের কান্না থামালো অনেক বুঝিয়ে শুনিয়ে। লিপি বেগমও নিজেকে সামলে নিয়ে মেয়েকে বোঝালেন, তারপর চলে গেলেন বাহিরে, কারণ এখানে থাকলে মেয়ে তার আরো কাঁদবে। আলিফা আরাবিকে সান্ত্বনা দিচ্ছে। আরাবি একটু শান্ত হতেই আলিফা আরাবির মেকআপ ঠিক করে দিল। ভাগ্যিস ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, শুধু কাজলটা একটুখানি বিগড়ে গিয়েছে। এর মাঝে শোনা গেল বর এসেছে। তা শুনে আলিফা বলে, তুই সাবধানে থাক একটু, হ্যাঁ? আমি ওখানে গিয়ে গেট ধরি, ঠিক আছে? আরাবি হ্যাঁ বলতে আলিফা সেখানে গেল। আলিফা গেটের কাছে আসতে ইফতি হাঁ করে তাকিয়ে রইল আলিফার দিকে। তা দেখে আলিফা মুখ টিপে হাসলো, এরপর চোখ মেরে দিল। আলিফা ইফতিকে। থতমত খেয়ে যায় ইফতি, গলা খাকারি দিয়ে নিজেকে শান্ত করে, তারপর চোখ রাঙানি দেয় আলিফাকে। আলিফা হেসে ওঠে। আলিফা এবার জায়ানের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমাদের দাবি মেনে নেন, তারপর চুপচাপ ঝামেলা ছাড়া বউয়ের কাছে চলে যান। ইফতি তর্ক করতে নিবে, তার আগে জায়ান একটা বান্ডিলে টাকা আলিফার হাতে ধরিয়ে দিল। অধৈর্য কণ্ঠে বলে, যা চেয়েছো তার থেকেও এক্সট্রা দিয়েছি, এবার আমাকে ভেতরে যেতে দাও, আর দ্রুত আমার বউকে আমার সামনে আনো, বুঝেছো শালি সাহেবা? আলিফা হেসে উঠল খিলখিলিয়ে। আলিফা সে হাসি মুগ্ধ হয়ে দেখল ইফতি। মেয়েটা হাসলে কি যে সুন্দর লাগে, অথচ সব সময় এভাবে হাসে না কেন? নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে সদা। আলিফা জায়ানের হাতে কাঁচি দিল। জায়ান কাঁচি দিয়ে ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো। এদিকে নূর, ইফতি আর আহানা জায়ানকে নিয়ে হতাশা প্রকাশ করছে। কোথায় একটু ঝগড়া করবে কনেপক্ষের সাথে, তা আর হতে দিল না। টাকা চাওয়ার আগে একদম হাতে ধরিয়ে দিল। তার ভাই যেমন বউ পাগল হবে, এটা কি কেউ কল্পনাও করেছিল কোনোদিনও? হ্যাঁ, স্টেজে এসে জায়ানকে বসানো হলো। জায়ান ছটফট করছে, সময় যেন যাচ্ছে না। আজকে দিনটা একটু বেশি বড়, নাহলে সময় যাচ্ছে না কেন? জায়ান পাগল হয়ে যাচ্ছে আরাবিকে দেখার জন্যে। মেয়েটাকে বিয়ের সাজে কেমন লাগবে? গতকাল গায়ে হলুদের সাজেই মেয়েটাকে দেখে ওর দম আটকে যাচ্ছিল, সেখানে আজ তো একদম বধূ বেশে আসবে ওর কাছে। তখন কি করবে জায়ান? কিভাবে সামলাবে এই মেয়ের এমন রূপ? সময়টা জায়ান ছটফট করে কাটালো। কাঙ্ক্ষিত সময় আসলো, আরাবি বধূ বেশে আসছে। ওর কাজিনরা মাথায় ওড়না ধরা। আলিফা আরাবিকে ধরে নিয়ে আসছে। আরাবি ঠোঁটের কোণে লাজুক হাসির বাহার। বিয়ের গাউন স্বর্ণের অলংকার দিয়ে সাজিয়েছে সর্বাঙ্গ, সেই সাথে ব্রাইডাল মেকওভার। জায়ানের মনে হলো এ যেন সাক্ষাৎ কোনো হুড়পড়ি এগিয়ে আসছে। জায়ান স্তব্ধ হয়ে বসে রইল। ঠিক কী রিয়াকশন দিবে বা কি বলবে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই দিনটার জন্যে কত কি ভেবে রেখেছে জায়ান, কতভাবে কল্পনা করেছে আরাবিকে, কিন্তু আজ সরাসরি মেয়েটাকে বধূর সাজে দেখে যেন জায়ানের হুঁশ জ্ঞান হারিয়ে গিয়েছে। হার্টবিট মনে হয় মিস হয়েছে কয়েকটা। আরাবি স্টেজের কাছে আসতেই ইফতি জায়ানের কাঁধে হাত রেখে মৃদু ঝাঁকি দিল, বলল, ভাই ভাবিকে স্টেজে উঠতে হেল্প করো। জায়ানের যেন হুঁশ ফিরল। শুকনো ঢোক গিলে ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল আরাবির কাছে। জায়ানের পুরো শরীর কাঁপছে। জায়ান কাঁপা হাতে আরাবির হাত স্পর্শ করল। দুজন অনুভব করলো দুজনের শরীরের অবস্থা। দুজনই উত্তেজনায় কাঁপছে। জায়ান আরাবিকে হেল্প করলো স্টেজে উঠতে। আরাবিকে সাবধানে বসিয়ে দিল, তবে কিছুই বলল না। আসলে জায়ান কি বলবে? আজ মুখে বলে আরাবির প্রশংসা করলেও তো কম মনে হবে। আজ মেয়েটা যেন নিজের এই রূপ দেখিয়ে জায়ানকে মেরে ফেলার পায়তারা করেছে। এই মেয়ে নাকি বলে সে সুন্দর না। একবার নিজেকে জায়ানের জায়গায় দাঁড় করিয়ে যদি দেখতে পারত, তাহলে বুঝতো যে ঠিক এই মুহূর্তে কেমন অনুভব করছে জায়ান, কতটা অনুভূতি কাজ করছে ওর মাঝে। এদিকে জায়ানের দিকে একবার আর চোখে তাকিয়ে যেন আরাবি বুক ধকধক করতে লাগলো। কালো শেরওয়ানিতে জায়ানকে মারাত্মক সুদর্শন লাগছে। কালো রংটা জায়ানের গায়ে এত মানায়, আরাবির গলা শুকিয়ে আসছে বারবার। এই তো আর মাত্র কয়েক পলক যেতে লোকটাও স্বামী হবে। আচ্ছা, মানুষটা যে এত সুন্দর, তাকে এত মেয়েরা পেতে চায়, আরাবি ঠিক কোথায় লুকাবে তাকে, যাতে জায়ানের দিকে কেউ তাকাতে না পারে? আরাবি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো।
পরিহিত গাউনটা খামচে ধরে বসে রইল, ভীষণ নার্ভাসও। এদিকে কিছুক্ষণ পর কাজী আর মৌলভী সাহেব আসলো, বিয়ে পড়ানো শুরু হলো। আরাবির মাথার কাছে ফাহিম দাঁড়ানো, আর ওর দুপাশে জিহাদ সাহেব আর লিপি বেগম বসা। লিপি বেগম আসতে চাননি, কিন্তু আরাবি বারবার তাকে এখানে আসতে বলার কারণে তার বাধ্য হয়ে আসতে হয়েছে। এক পর্যায়ে জায়ানকে কবুল বলতে বলা হলো। জায়ান সাথে সাথে 3 কবুল বলল আর কাবিননামাতেও স্বাক্ষর করে দিল। আরাবিকে কবুল বলতে বললে আরাবি বাবার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। ফাহিম আর লিপি বেগম তাদের বোঝানোর অনেক সময় পর কান্না ভেজা কণ্ঠে কবুল বলল, তারপর কাপা হাতে কাবিননামায় সই করে দিল। বিয়ে সম্পন্ন হলো। আরাবি আর জায়ান চিরজীবনের জন্য একে অপরের হয়ে গেল আজ। আর কোনো বাধা নেই, পবিত্র সম্পর্কে বাধা পড়ল দুজন, স্বামী স্ত্রী হলো আজ থেকে তারা। বিয়ে শেষ হওয়ার পর জায়ান আর আরাবিকে টুকিটাকি নিয়ম পালন করা হলো। এর মাঝে ফটোশুটও হয়েছে বেশ। আয়না দেখার সময় হলো। আরাবির দিকে আয়না ধরে জায়ানকে প্রশ্ন করলো আলিফা। জায়ান ভাইয়া, আয়নায় কাকে দেখছেন? জায়ান নেশাময় চোখে আরাবির দিকে তাকিয়ে আছে, ধীর আওয়াজে বলে উঠল, আমার অবসন্ন জীবনে একগুচ্ছ কাঠগোলাপের মতো শুভ্রতা আর স্নিগ্ধতা নিয়ে আমার জীবনে প্রবেশ করেছে। সেই মেয়েটিকে দেখছি, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি আমার কাঠগোলাপ। আর আজ সে আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার চিরজীবনের সঙ্গী, আমার ভালোবাসা, আমার সব। সবাই হাততালি দিয়ে উঠল। আরাবি লজ্জায় মাথা নিচু করে নিল। জায়ানের এক একটা ভালোবাসা মাখানো বাক্যে যেন আরাবির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হু হু করে। সব নিয়ম কানুন মানা হলে এইবার বিদায়ের ঘণ্টা বাজলো। আরাবি ফাহিম, লিপি বেগম আর জিহাদ সাহেবকে আঁকড়ে ধরে অনেক কাঁদল। শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলে জায়ান সামলালো। জিহাদ সাহেব কাঁদতে কাঁদতে বলেন, জি আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটার খেয়াল রেখো বাবা। ও আমার কলেজা, আমার প্রাণটাকে তোমার হাতে সঁপে দিলাম, আগলে রেখো ওকে। জিহাদ সাহেবকে ভরসা দিল জায়ান। চিন্তা করবেন না বাবা, আমি আরাবিকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। কোনোদিনও ওকে কষ্ট পেতে দেব না। আমি জায়ান বেঁচে থাকতে ওর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেব না। ফাহিম এগিয়ে আসলো, বোনের মাথায় চুমু খেলো। আরাবি কান্নারত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে। ভাইকে যে আঁকড়ে ধরবে সেই শক্তিটুকুও নেই ওর মাঝে। ফাহিমের চোখ জোড়া লাল হয়ে আছে। ও ধরা গলায় বলে, আমার বোনটার খেয়াল রেখো, ওকে কখনো কষ্ট পেতে দিও না। যদি ও কোনো ভুল করে বা তোমাদের কাছে যদি বেশি হয়ে যায়, আমার বোনকে আমার কাছে দিয়ে যাও। আমি আজীবন ওকে আমার কাছে রাখতে পারবো, তবুও ওকে আঘাত পেতে দিও না। বোনটা আমার অনেক সহজ সরল, অল্পতে ভেঙে পড়ে, ওর পাশে থেকো। সবার থেকে বিদায় নিয়ে এবার জায়ান আরাবিকে সাবধানে গাড়িতে উঠিয়ে বসালো। আরাবির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কিছু যে বলছে তা বলারও শক্তিটুকু নেই। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, ভীষণ ক্লান্ত। এদিকে ফাহিমের ভঙ্গুর অবস্থা দেখে নূর এলো ফাহিমের কাছে, ধীর আওয়াজে বলল, ভাবিকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ভাইয়ার অনুপস্থিতিতে আমি ভাবির খেয়াল রাখবো। আমার কোনো বোন নেই। আমার ভাবি আমার বোন হয়ে আজ আমাদের বাড়িতে যাচ্ছে। আমি আমার ভাবিকে প্রোটেক্ট করব। আপনি চিন্তা করবেন না। আপনার যখন মন চাইবে আপনি আমাদের বাড়িতে এসে পড়বেন ভাবিকে দেখতে, আর ভাবির যখন মন চাইবে তার বাবার বাড়িতে আসবে। কোনো বাধা দেওয়া হবে না। ভাইয়া না থাকলে আমি নিজের দায়িত্বে ভাবিকে নিয়ে আসব। ভাবিকে কখনো কষ্ট পেতে দিব না। আসি তবে। এইটুকু বলেই নূর চলে গেল। এদিকে ফাহিম নূরের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো বড্ড ভালো লাগলো ফাহিমের। এমনিতে নূরকে সবসময় চুপচাপ স্বভাবের মনে হয়েছে বোকা, কিছু বুঝে না। কিন্তু এখনকার কথাবার্তা শুনে মনে হলো মেয়েটা খুবই ম্যাচিউর। ফাহিমের ভালো লাগলো নূরের এই স্বভাবটা। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, কথাবার্তাতেও তেমন স্মার্টনেস আছে। এই প্রথমবার ফাহিম নূরকে নিয়ে অন্য কিছু অনুভব করলো, একেবারে অদ্ভুত কিছু। নতুন বধূকে ঘরে তোলা হয়েছে, তাকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভিড়। সবাই কানাঘুষা করছে আরাবিকে নিয়ে। কেউ কেউ প্রশংসা করছে, তো আবার কেউ কেউ বদনাম করছে। সব কথাই কানে আসছে আরাবির। একজন তো বলেই ফেলল। আরাবি শক্ত হয়ে রইল। ও নিজেকে আগে থেকে প্রস্তুত করে রেখেছিল। এসব কথা যে শুনতে হবে তাও ভালোভাবেই জানে। এই সমাজে কালো ছেলেদের ফর্সা বউ ও পাওয়াকে স্বাভাবিক নজরে দেখলেও ফর্সা ছেলে যদি কালো বউ আনে তাহলে এদের হাজারটা কথা শুরু হয়ে যায়। নানান কুৎসা রটাতে থাকে তারা। এদিকে এসব কথা শুনে নূর রেগে গেল। সাহসা রাগী গলায় বলে, আপনারা আমার ভাবিকে দেখতে এসেছেন, ভালোভাবে তাকে দেখবেন, মিষ্টিমুখ করবেন, তারপর চলে যাবেন। আপনাদের এত সব ফাউল কথাবার্তা কে বলতে বলেছে? মহিলাগুলো কানাঘুষা যেন আরো বেড়ে গেল। একজন বলল,
সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আপনাদের কি? দেখুন, বেহুদা সব কথাবার্তা বলবেন না, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তাই বলছি, চুপচাপ এখান থেকে চলে যান। যারা যারা এভাবে কানাঘুষা করছিল তারা নূরের ঝাঁঝালো কণ্ঠের কথায় একে একে চলে গেলেন। নূর থপ করে আরাবির পাশে বসলো। আরাবির মলিন মুখশ্রী দেখে বলে, ভাবি, তুমি মন খারাপ করো না। এসব মানুষদের কথাবার্তা একদম কানে তুলবে না। তুমি আমাদের কাছে বেস্ট। এখন এভাবে মলিন মুখে থেকো না, ভাইয়া না হলে রেগে যাবে। আরাবি নূরের কথা এবার হাসি হাসি মুখ করে নূরের দিকে তাকালো। অনেকটা সময় এভাবেই কাটলো। একে একে রুমটা খালি হলো। তার কিছুক্ষণ পর মিলি বেগম আসলেন খাবার ট্রে হাতে নিয়ে। আরাবির সামনে সেটা রাখলেন। তারপর আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলেন, সে কখন খেয়েছো? নিশ্চয়ই এখন খুব ক্ষুধা পেয়েছে। না না আন্টি, আমার খিদে পায়নি। মিলি বেগম একটুখানি পোলাও মাখিয়ে নিয়ে তা আরাবির দিকে বাড়িয়ে দিলেন। চোখের ইশারায় বোঝালেন খাবারটুকু খাওয়ার জন্যে। আরাবি বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। মিলি বেগম আরাবিকে খাওয়াতে খাওয়াতে বলেন, জায়ান আর নূরের মতো আমাকে ছোট মা ডাকলে আমি খুব খুশি হব। আরাবি মাথা দুলালো, বলল, আচ্ছা ছোট মা। অনেক খুশি হলেন মিলি বেগম। এই তো এভাবেই ডাকবে। আরাবিকে খাবারটুকু খাইয়ে এবার চলে গেলেন মিলি বেগম। নূর আর সাথে ওর কিছু কাজিন এবার আরাবিকে নিয়ে রওনা হলো। বাসর ঘর সাজানো শেষ। আরাবিকে নিয়ে সেখানে আসলো তারা। আরাবিকে ফুলে সজ্জিত বিছানার মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারা চলে গেল। আর আরাবিকে একা ঘরে হালকা ভয় জড়ানো দুরু দুরু বুকে সেখানে চুপচাপ বসে রইল। সময় কাটলো কিছুক্ষণ। এরপর বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ ভেসে আসতে লাগলো। আরাবি বুঝলো জায়ান তবে এসে পড়েছে। ভাইয়া, চুপচাপ আমাদের দাবি করা টাকাটা দিয়ে দাও। নূর হাতের চাবিটা নিয়ে এক আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল। জায়ান পকেটে হাত গুজে নির্বিকার চিত্তে বলে, এত টাকা দিয়ে তোরা কি করবি? তোদের নিজেদের অ্যাকাউন্টে টাকা ভরপুর আছে। আহা ভাইয়া, এসব বলা বাদ দাও তো। বিয়ে করতে যাওয়ার সময় তো এমনি করনি, এখন তো আলিফা বলতে দেরি, টাকা দিতে দেরি হয়নি। কেন পারবো না? আমাদের টাকা না দিলে আজ রুমে ঢোকা যাবে না। জায়ান বুঝলো শুধু শুধু এদের সাথে তর্ক করে লাভ নেই, অযথা সময় নষ্ট করছে। তাই জায়ান চুপচাপ নূরদের হাতে একটা এনভেলপ ধরিয়ে দিল। নূর তো বেজায় খুশি। সাথে সাথে জায়ানের রুমের দরজার লক খুলে দিল। জায়ানের সাথে সাথে রুমে প্রবেশ করে গেট আটকে দিল। জায়ান যেতেই নূর এবার হাসি মুখে এনভেলপটা খুলল। খুলতেই যেন সবার মাথায় হাত। এই এনভেলপে শুধু কতগুলো কাগজ টাকার আকৃতিতে ছিঁড়ে দেওয়া হয়েছে। নূর হতভম্ব হয়ে আছে। ইফতি নূরের মাথায় গাঁটটা দিয়ে বলে, বলত কোথাকায়, ভাইয়া টাকা দিতে দেরি, তুই দরজা খুলতে দেরি করস নেই গাধা, একবার খুলে দেখবি তো। নূরের চেহারা কাদো কাদো হয়ে গেল। জায়ানের রুমের দরজার সামনে গিয়ে ধুমধাম বাড়ি মেরে বলল, ভাইয়া, এটা একদম ঠিক না। এর সুদ আমি কাল নেব বলে দিলাম। তুমি খুব খারাপ ভাইয়া। সবাই মুখ ভার করে চলে গেল। এদিকে জায়ান নূরের কথায় নিস্তব্ধে হাসলো। জায়ান কালকে সকালে ওদের টাকাটা দিয়ে দিবে, আজ শুধু ওদের একটু জ্বালাতন করলো। জায়ান এবার ঘুরে তাকালো। বাহ, রুমটা তো বেশ সুন্দরভাবে সাজিয়েছে, যেমনটা জায়ান দেখিয়েছে। অত ফুল টুল দিয়ে সাজানো জায়ানের ভালো লাগে না। শুধু একটাই চাওয়া ছিল, যেটুকু সাজাবে কাঠগোলাপ আর বেলি ফুল দিয়ে সাজাবে। কারণ জায়ান জেনেছে আরাবির কাঠগোলাপ আর বেলি ফুল নাকি ভীষণ পছন্দ। ওই ফুল দিয়ে সাজিয়েছে রুমটা, খুব সিম্পল ভাবে সাজিয়েছে, তারপরেও যেন অসাধারণ লাগছে দেখতে। ঘরের আনাচে কানাচে সব জায়গায় সুন্দর ডিজাইনার ক্যান্ডেল জ্বালানো, এতে যেন আরো মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। জায়ান এবার নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকালো। বুকটা যেন প্রশান্তিতে ছেয়ে গেল। অবশেষে মেয়েটা আজ তার অর্ধাঙ্গিনী, তার চিরজীবনের সঙ্গী। জায়ান এগিয়ে গেল আরাবির দিকে। এদিকে জায়ানকে এগিয়ে আসতে দেখে আরাবি নড়ে চড়ে বসলো। হৃদস্পন্দনের গতি হুহু করে বেড়ে গেল যেন। ভয়, উত্তেজনা, ভালো লাগা সবগুলো অনুভূতি একাকার হয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। জায়ান এসে বসলো আরাবির পাশে। আরাবি মাথা নিচু করেছিল। সেভাবেই ধীর আওয়াজে জায়ানকে সালাম জানালো। জায়ানও সালামের উত্তর নিল। এরপর হাত বাড়িয়ে আরাবির চিবুক স্পর্শ করলো। আরাবির দেহ মৃদু কাঁপলো। জায়ান আরাবির মুখটা উঁচু করে ধরল। একধানে নির্নিমেষ তাকিয়ে রইল আরাবির দিকে। এদিকে আরাবি চোখ বন্ধ করে উথাল পাতাল শ্বাস নিচ্ছে। জায়ান এগিয়ে এসে এবার আরাবির ললাটে চুমু খেলো। যেন এতদিন বুকের ভেতর কতটা ভালোবাসার মায়া আরাবির জন্য জমিয়ে রেখেছে তা বোঝানোর চেষ্টা করলো। আদৌ কি মেয়েটা তা বুঝতে পারল? তবে আরাবির চোখ থেকে ওর অজান্তেই এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল।
জায়ান সরে আসলো। এরপর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে ওই চোখের পানিটুকু মুছে দিল। আরাবি তাকালো জায়ানের দিকে। এবার জায়ান আরাবির ওই মায়াবী দৃষ্টিতে এক পলক তাকিয়ে আরাবিকে টেনে নিয়ে সাথে সাথে বুকের মাঝে আঁকড়ে ধরল। আরাবিও চোখ বন্ধ করে ফেলল। লোকটার এই প্রশস্ত বুকে এত শান্তি কেন? সব স্ত্রীদেরই কি স্বামীর বুকে এত শান্তি লাগে? মনে হয় যেন এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। এইটাই যেন চির শান্তির নীড়। জায়ান আরাবি চুলের ভাঁজে চুমু দিয়ে তারপর ওর কানের কাছে আসলো। জায়ানের উত্তপ্ত নিঃশ্বাস আরাবির কানের কাছে এসে বাড়ি খেতেই আরাবি জায়ানের বুকের কাছে টি শার্টটা খামচে ধরল। জায়ান ফিসফিস করে বলল, বধূ সাজে তোমাকে একদম দম বন্ধ করা সুন্দর লাগছে আরাবি। যখন তোমায় এই সাজে প্রথম দেখলাম আমি যেন নিঃশ্বাসটাই আটকে গিয়েছিল। আরাবি মুচকি হাসলো জায়ানের কথা শুনে। তারপর ধীর আওয়াজে বলল, বরবেশে আপনাকেও অনেক সুন্দর লাগছিল। কই, আমি তো দেখলাম না তোমাকে আমার দিকে তাকাতে। আরাবি এবার জায়ানের বুক থেকে মাথা তুলল, মুখ ফুলিয়ে বলে, আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি? আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছি, আমার বুঝি লজ্জা করে না? জায়ান আরেকটু কাছে এসে বসলো। আরাবির কণ্ঠ খাদে নামিয়ে বলে, এত লজ্জা তোমার কোথা থেকে আসে? আজকে দেখবো আমি, খুব গভীরভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখবো ঠিক কতটা লজ্জা তুমি পেতে পারো। আরাবি ধরফরিয়ে উঠল। গাল দুটোতে ঈষৎ লালাভা ছড়ালো। শ্যামবর্ণা আরাবিকে লজ্জা পাওয়া মুখটা দেখতে জায়ানের দারুণ লাগে। আরাবি এবার লজ্জা লুকানোর জন্য চট করে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমার অস্বস্তি হচ্ছে এই ভারী গাউন পরে, আমি একটু ফ্রেশ হতে চাই। জায়ান বুঝলো তার বউ ভীষণ লজ্জা পাচ্ছে, তাই তো এভাবে পালাতে চাইছে। জায়ান এবার বিনা বাক্যে আলমারির দিকে এগিয়ে গেল। তারপর একটা প্যাকেট বের করে এনে আরাবির হাতে দিল। বলল, যাও ফ্রেশ হয়ে এটা পরে আসো, এখানে তোমার প্রয়োজনীয় সব আছে। আরাবি মাথা দুলালো। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতে জায়ান আবারও ডেকে উঠল। আরাবি ঘাড় ঘুরিয়ে তাকাতেই বলে, আলমারির সেকেন্ড ড্রয়ারে তোমার দেনমোহরের সম্পূর্ণ টাকা আছে, সময় মতো তা হিসেব করে নিয়ে নিও। অত টাকা দিয়ে আমি কি করব? তা তো জানি না, তোমার হকের টাকা, তোমার যা মন চায় করবে। আরাবি এইবার একটু ভাবনায় পড়ে গেল। অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলে, আচ্ছা, গরিব পথ শিশু আর বৃদ্ধদের ওই টাকাগুলো দিয়ে দিলে কেমন হবে? জায়ান আরাবির চিন্তাধারায় অনেকটাই মুগ্ধ হলো। মেয়েটা কি সুন্দর, অনায়াসে না এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে নিল। জায়ান মুচকি হেসে বলে, খুব ভালো হবে, তুমি যা চাইবে তাই হবে। তাহলে আমরা দুজন মিলে সময় করে একদিন এটাই করব। আচ্ছা এইবার যাও ফ্রেশ হয়ে এসো। আরাবি খুশি মনে এইবার ওয়াশরুমে চলে এলো। নিজের সাজসজ্জাগুলো ভালোভাবে তুলে নিয়ে মুখটা ধুয়ে ফেললো। তারপর বিয়ের ভারী গাউনটাও খুলে ফেললো। লম্বা সময় নিয়ে একটা গোসল দিল। এইবার শান্তি লাগছে। এত এত সাজসজ্জায় যেন অস্থির হয়ে উঠেছিল মেয়েটা। তোয়ালে দিয়ে চুলগুলো পেঁচিয়ে নিয়ে এবার জায়ানের দেওয়া প্যাকেটটা খুললো। খুলতেই ভালোভাবে খেয়াল করে দেখলো সাদা রঙের শাড়ির সাথে ফ্লোরাল প্রিন্ট ও এমব্রয়ডারি কাজ করা ভীষণ সুন্দর একখানা নরম তুলতুলে জর্জেটের শাড়ি, এর সাথে ম্যাচিং ব্লাউজ। আরাবি বুঝলো শাড়িটা ভীষণ পাতলা, এটা পরলে শরীরের সবকিছুই দৃশ্যমান থাকবে। এই শাড়ি পরে আরাবি জায়ানের সামনে যাবে কিভাবে? কিন্তু জায়ান নিজে এটা ওকে দিয়েছে। লোকটা তো ভালোবেসে এনেছে ওর জন্যে, আর জায়ান ওর স্বামী। এই রূপ, এই লাবণ্য, এই সব কিছু তো এখন ওর স্বামীর জন্যেই, তাই না? এখন তার জন্যই নিজেকে সাজিয়ে তুলতে হবে। আরাবি আর সময় নষ্ট করলো না, শাড়িটা পরে নিল। পরা শেষে আয়নায় তাকালো। অতঃপর নিজেকে দেখে নিজেই লজ্জা পেল আরাবি। এইভাবে আয়নার সামনে যাওয়া মানে লজ্জায় মরে যাওয়া। ওর ভাবনার মাঝে ওয়াশরুমের দরজায় ঠকঠক আওয়াজ হলো। তারপর ভেসে আসলো জায়ানের কণ্ঠস্বর, আরাবি দরজাটা খুলে এই নামাজের হিজাবটা নাও, উজু করে একেবারে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আরাবি ধীরে গিয়ে দরজাটা আলতোভাবে খুলল। এরপর হাত বাড়িয়ে হিজাবটা নিল। অজু করে সেটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। জায়ান ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। সদ্য স্নান করা স্নিগ্ধ মুখটা দেখে মুগ্ধ জায়ান। হিজাবে আবৃত ছোট্ট মুখটা ভীষণ পবিত্র আর আদুরে দেখাচ্ছে। জায়ান নরম গলায় বলে, যাও আলমারির বাম সাইডে জায়নামাজগুলো আছে সেগুলো বিছাও, আমি উজু করে আসছি। আরাবি মাথা দুলালো। তারপর গিয়ে জায়ানের কথা মতো সব করলো। ততক্ষণে জায়ান উজু করে এসে পড়েছে। দুজন একসাথে নামাজ আদায় করলো। নামাজ আদায় করা শেষ হলে জায়ান আরাবির মাথায় হাত রেখে দোয়া পড়লো। তারপর ফু দিয়ে দিল। এরপর জায়ান উঠে গেল। জায়ান উঠতে আরাবি সুন্দরভাবে জায়নামাজগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিল।
এরপর চুপচাপ দাঁড়িয়ে রইল আরাবি। এখন কি করবে? এই লম্বা হিজাবটা কি খুলে ফেলবে? কিন্তু এটা খুললে যে সব দৃশ্যমান হয়ে যাবে জায়ানের সামনে, তখন কি করবে আরাবি? কিন্তু আরাবির কিছুই করতে হলো না। জায়ান নিজে এগিয়ে আসলো, হাত বাড়ালো আরাবির দিকে। আরাবি চোখ বন্ধ করে নিল। জায়ান নিজ দায়িত্বে আরাবির হিজাবটা খুলে ফেললো। সাথে সাথে জায়ানের হাত ফসকে সেটা ফ্লোরে পড়ে গেল। জায়ান স্থির নয়নে আরাবির দিকে তাকিয়ে। এই শাড়িতে যে মেয়েটাকে এত মারাত্মক আবেদনময়ী লাগবে কল্পনাও করেনি জায়ান। আরাবির নারী দেহের আকর্ষণীয় অংশগুলো পুরোপুরি দৃশ্যমান। এই পাতলা ফিনফিনে জর্জেট শাড়ি তা আবৃত করতে ব্যর্থ। জায়ান ঘন ঘন শ্বাস ফেলে এগিয়ে আসলো আরাবির কাছে। আরাবির হাত ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। আরাবি মৃদু কেঁপে উঠল। জায়ান ব্যাকুল কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল, তুমি কি জানো রে, তুমি আবেদনময়ী, তুমি মায়াবতী, তুমি সুন্দর, তুমি সৌন্দর্যের ফুল নগরী। আমি সেই নগরের নাগরিক, আমি সেই পথে হেঁটে যাওয়া লাওয়ারিস প্রেমিক। আর সেই প্রেমিককে কি তুমি গ্রহণ করবে? আমার হবে তুমি কাঠগোলাপ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।